নাও কন্ডিশন, কন্ডিশন অর্থ শর্ত। অর্থাৎ একটা কাজের সাপেক্ষে যখন আরেকটি কাজ করা হয় তখন আগের কাজটি পরের কাজের শর্ত হিসেবে বলা হয়। যেমন তুমি যদি নদী হও, আমি হব জেগে থাকা চর। এখানে আমার জেগে থাকা চর হওয়ার শর্তটা কি? তোমার নদী হওয়া। ঠিক তেমনি তুমি যদি পথিক হও, আমি হব অনন্ত পথ। আমার অনন্ত পথ হওয়ার শর্তটা কি? তোমার পথিক হওয়া। এই ক্ষেত্রে আসলে যে সেন্টেন্স গুলো আমরা ব্যবহার করি, সেই সেন্টেন্স গুলো প্রথম কাজটি মূলত দ্বিতীয় কাজের শর্ত হিসেবে ধরা হয়। এই কন্ডিশনকে আমরা গ্রামাটিক্যাল পার্টে মোট 4টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রথম যেটি, সেটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন কেন? কারণ জিরো কন্ডিশনটা মূলত শুরু হয় ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। অর্থাৎ ইফ এর পরে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশটি প্রেজেন্ট টেন্স করতে হয়। এই জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন মূলত কখন আমরা জিরো কন্ডিশন ব্যবহার করব? জিরো কন্ডিশন মূলত হয় ইফ এর পরে যদি কোনো বিজ্ঞানসম্মত কোনো সত্য থাকে, অথবা চিরন্তন কোনো সত্য, অথবা অভ্যাসগত কোনো কর্ম বাক্যে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা এই জিরো কন্ডিশনটি ব্যবহার করি। যেমন ইফ ওয়াটার ইজ বয়েলড at 100 degrees Celsius, it turns into vapor. দেখো এখানে পানিকে যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটানো হয় তাহলে এটা বাষ্পে পরিণত হয়। সুতরাং এটা একটা বিজ্ঞানসম্মত সত্য কথা। এজন্য এটা ইফ এর পরে প্রেজেন্ট টেন্স আছে, তাই পরের অংশটিকেও আমাদের প্রেজেন্ট টেন্সে করতে হবে। ঠিক তেমনি ইফ ইট রেইনস, if it rains heavily, all the ponds get filled with water. All the ponds get filled with water. এখানে যদি বৃষ্টি খুব মুষলধারে বৃষ্টি হয় তাহলে সমস্ত পুকুর পানিতে পূর্ণ হয়ে যাবে। সুতরাং এখানে যেহেতু এটা চিরন্তন সত্য, এটা সত্য একটা বাক্য যে যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই যে সমস্ত পুকুরগুলো আছে সেগুলো পানিতে ভরে যাবে। সেই জন্য আমরা এটাকে ইফ এর পরে প্রেজেন্ট আছে, পরেরটাকেও আমরা প্রেজেন্ট টেন্সেই করব। সুতরাং আমরা জিরো কন্ডিশনে দেখতে পেলাম ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরেরটা প্রেজেন্ট টেন্সে করতে হয়।